হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি 2.0। আমার নাম সর্বজিৎ এবং এনসিইআরটি ক্লাস 9 জিওগ্রাফি আমি ডিসকাস করছিলাম এনসিইআরটি বই থেকে। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা অবশ্যই আগের ক্লাসগুলো দেখো। এর আগে 4টে চ্যাপ্টার আমি কমপ্লিট করে এসেছি এবং 4 নম্বর যে চ্যাপ্টার ছিল সেটা হচ্ছে ওয়েদার, মানে হচ্ছে জলবায়ু। সেই জলবায়ু চ্যাপ্টারের একটু জিনিস বাকি থেকে গেছে। আমি এই পুরো বইটা কমপ্লিট করে, আর একটা চ্যাপ্টার রয়েছে, টোটাল 6টা চ্যাপ্টার রয়েছে। পুরো বইটা কমপ্লিট করার পর জলবায়ুর উপর একটা সেপারেট ভিডিও তৈরি করব, যেটা তোমরা অনেকে হয়তো এনসিইআরটি থেকে যেটা বলা রয়েছে সেটা বুঝতে পারোনি। তার জন্য আমি একদম বেসিক থেকে একটা ক্লাস করব যাতে তোমরা সেটা বুঝতে পারো এবং তারপরে তোমাদের সুবিধা হবে। তো আমি যে আগের দিন বলেছিলাম যে জলবায়ুর যেটুকু অংশ বাকি রয়েছে বা জলবায়ুর যে চ্যাপ্টারটা সেটাকে আমি ঠিকঠাক করে আরো সহজ করে বোঝাবো, সেটা কিছুদিন পরে করছি। আগে এই বইটা পুরো শেষ করে নিই তারপরে। আজকের যে চ্যাপ্টারটা রয়েছে 5 নম্বর চ্যাপ্টার, সেটা হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন এবং ওয়াইল্ড লাইফ, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদ এবং জীবজন্তু সম্পর্কে এখানে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে। তো চলো আমরা শুরু করব। তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, এই চ্যানেলটা আমি নতুন তৈরি করেছি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমরা ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে ইউটিউবের থেকে। সাবস্ক্রাইব করা পুরোপুরি ফ্রি, তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর যদি তোমরা অন্যান্য ভিডিও দেখতে চাও আমার মেন চ্যানেলকে ফলো করতে পারো, যারা মেন চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি। দ্য জিকে একাডেমি আমার মেন চ্যানেলের নাম, সেখানে আমি কম্পিটিটিভ এক্সামের জন্য হিস্ট্রি জিওগ্রাফির ওপর ক্লাস তৈরি করে থাকি। তোমরা ডেসক্রিপশনে সেই লিঙ্কটা পেয়ে যাবে আমার মেন চ্যানেলে। চলো আজকের আমাদের যে টপিক রয়েছে সেটা আলোচনা করি, যে কি বলা হচ্ছে ন্যাচারাল ভেজিটেশন এবং ওয়াইল্ড লাইফ সম্পর্কে। এখানে বলা হচ্ছে, হ্যাভ ইউ অবজার্ভড দ্য টাইপ অফ ট্রিজ, bushes, grasses, and birds in the field and parks in and around our school। এটা ইন্ট্রোডাকশন দেওয়া হচ্ছে যে তোমরা নিশ্চয়ই এটা অবজার্ভ করবে যে আমরা আমাদের চারিদিকে যদি তাকাই, কিছু গাছপালা দেখা যাবে, ঝোপঝাড় দেখা যাবে, তৃণভূমি, কিছু ঘাস যুক্ত অঞ্চল দেখা যাবে, পাখি পশু দেখা যাবে, যেগুলো আমরা কেউই ক্রিয়েট করিনি। মানে ধরো গাছপালার দিকে যদি আমরা বলি, কিছু কিছু গাছ রয়েছে আমরা যেগুলো বাগানে আমাদের শখে পুঁতি, ফুলের গাছ, ফলের গাছ সেরকম, বা কৃষকরা বিভিন্ন ফসল চাষ করেন সেই রকম এগুলো নয়, এগুলো ন্যাচারালি হচ্ছে। অলদো এখান থেকে ফল ফুল সবই পাওয়া যায়। যেমন আমরা যদি বলি, আমাদের পাশে একটা নারকোল গাছ রয়েছে, সেটা হয়তো আমরা বা কেউ চাষ করার উদ্দেশ্যে পোতেনি, সেটা এমনি এমনি হয়েছে, সেখানে নারকোল ডাব ইত্যাদি হচ্ছে। বা একটা ফুল গাছ রয়েছে যেটা কোনো একজন মালিক পোতেনি, সেখান থেকে এমনি ন্যাচারালি ফুল পাওয়া যায়, পাড়ার মানুষ সেখান থেকে পুজোর জন্য ফুল নেন। তো এই জিনিসগুলো আমরা অবশ্যই লক্ষ্য করে থাকবো এবং এইগুলোকেই অ্যাকচুয়ালি ন্যাচারাল ভেজিটেশন বলা হয়। ন্যাচারাল ভেজিটেশন শব্দটার অর্থ হচ্ছে এমন কিছু গাছপালা যেগুলো আমরা নিজেরা পুঁতিনি, আমাদের অর্থনৈতিক উন্নতির জন্য আমরা সেটাকে পুঁতিনি, সেগুলো ন্যাচারালি সেখানে হয়েছে। Okay, India being a vast country, you can imagine the type of bioforms available throughout the country। এবং আমাদের দেশ বিশাল বড় একটা দেশ, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের বৈচিত্র্য দেখা যায়। তো আমাদের রাজ্যে যেরকম ধরনের গাছপালা দেখা যায়, শুধু আমাদের রাজ্যে কেন বলবো, আমাদের রাজ্যের যদি আমরা উত্তর অংশে দেখি একরকম গাছপালা দেখতে পাবো, দক্ষিণ অংশে দেখি আরেক রকম স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবো, আবার পশ্চিম অংশে পূর্ব অংশে সম্পূর্ণ আলাদা ধরনের দেখতে পাবো। এবার এটা পুরো যদি ভারতকে ভাবি, তাহলে কত ধরনের এরকম জিনিস আমরা দেখতে পেতে পারি। আওয়ার কান্ট্রি ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য 12 মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এখানে বলা হচ্ছে আমাদের যে দেশ ভারত, সেটা পৃথিবীর সব থেকে বড় মেগা বায়োডাইভার্সিটি কান্ট্রির মধ্যে একটা। মেগা বায়োডাইভার্সিটি ব্যাপারটার মানে কি, জীব বৈচিত্র্য, বাংলায় একে জীব বৈচিত্র্য বলা হয়। অর্থাৎ এখানে প্রচন্ড ধরনের বৈচিত্র্য লক্ষ্য করা যায়। এরকম টোটাল যদি 12টা কান্ট্রি, বড় বড় দেশ দেখি, তার মধ্যে অন্যতম দেশ হচ্ছে আমাদের ভারত। উইথ অ্যাবাউট 47,000 প্ল্যান্ট স্পিসিস, ইন্ডিয়া অকুপাইড 10th প্লেস ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড 4th ইন এশিয়া ইন প্ল্যান্ট ডাইভার্সিটি। এই যে জায়গাটা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে। আমি কি করি, যেগুলো এমসিকিউ যেখান থেকে আসতে পারে সেইগুলোকে আমি একটু মার্ক করে দিই, তোমাদের সুবিধা হবে যে এখান থেকে ডাইরেক্ট এমসিকিউ আসতে পারে। বেসিক্যালি আমরা এই যে ক্লাসগুলো করছি জিওগ্রাফিকে বোঝার জন্য, শুধুমাত্র মুখস্থ করার জন্য নয়, কিন্তু বেসিক্যালি আমাদের ফাইনালি পরীক্ষাতে কি দিতে হবে, এমসিকিউ দিতে হবে। তো শুধু বুঝলে হবে না, এমসিকিউর যে জিনিসগুলো সেগুলো একটু হাইলাইট করতে হবে, সেই জন্য আমি এখানে এরকম ভাবে মার্ক করে দিই। তো এখানে ভারতে 47,000 রকমের প্রজাতির গাছপালা দেখা যায় এবং
পৃথিবীতে এটা 10 নম্বর স্থান অধিকার করে ভারত, এবং এশিয়াতে যদি আমরা দেখি 4র্থ স্থান অধিকার করে। কিসের জন্য? এই বায়োডাইভার্সিটি বা জীব বৈচিত্র্যের দিক থেকে। দেয়ার আর অ্যাবাউট There are about 15,000 flowering plants in India, however, account for 6% in the world's total number of flowering plants. Total এখানে 15,000 রকমের ফুল হয় এরকম দেখা যায়, উদ্ভিদ দেখা যায়, যেটা এত আমরা সংখ্যায় ভাবছি যে 15,000 রকমের, একটা দুটো নয়, 15,000 রকমের যে ফুল হয় এরকম গাছ আমাদের এখানে দেখা যায়, কিন্তু সেটা মাত্র 6% অফ দ্য টোটাল ওয়ার্ল্ড। মানে পৃথিবীতে কত কত ধরনের প্রজাতির ফুল আমরা পেতে পারি। এইখানে কি হয়, অ্যাকচুয়ালি এনসিইআরটি থেকে ছোট ছোট এরকম ডাইরেক্ট কোশ্চেন করে দেওয়া হয়, একদম এনসিইআরটিতেই সেগুলো পাবে, এবং যে কোনো রাজ্যের, সেটা তোমরা সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষা দাও বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কোনো পরীক্ষা দাও, এনসিইআরটি কে একদম বেস মানা হয় যে এখান থেকে আমরা কোশ্চেন মোটামুটি ভালোই পেতে পারি, তাই জন্য এনসিইআরটির উপর এতটা গুরুত্ব দেওয়া হয়। সেটাই আমার এখানে উদ্দেশ্য, সেই জন্য আমি এগুলোকে লাইনিং করছি। এইগুলো হয়তো একটু শক্ত কোশ্চেন আসলে সেরকম তোমাদের কোশ্চেন, এইরকম কোশ্চেন দেখতে পারো যে 15,000 রকমের ফুলের গাছ আমরা ভারতে দেখতে পারি। Okay, the country has many non-flowering plants such as ferns, অ্যালগি অ্যান্ড ফাঙ্গি। এই ধরনের যে উদ্ভিদগুলো, এটা তোমরা বায়োলজিতে সম্ভবত পড়েছো যে অ্যালগি, ফাঙ্গি। অ্যালগি এমন ধরনের উদ্ভিদ যেগুলোর কোনো আমরা প্রকার মানে ভাগ করতে পারি না, কোনটা পাতা কোনটা কাণ্ড, এই জিনিসটা আমরা ভাগ করতে পারি না। নর্মালি আমি যদি একটা নারকেল গাছ দেখি তাহলে বলতে পারবো যে এটা হচ্ছে গাছটার কাণ্ড, এটা পাতা, এটা ফুল, এটা ফল, এটা আমি বলতে পারবো। কিন্তু এই ধরনের অ্যালগির ক্ষেত্রে সেটা দেখা সেটা হবে না। ফাঙ্গি, ফাঙ্গাস টাইপের যে জিনিসগুলো তোমরা বিভিন্ন কিছুদিন যদি কোনো খাবার রেখে দাও তার উপর যে জিনিসটা আমরা দেখতে পাই সাদা সাদা রঙের, অ্যাকচুয়ালি সেটা ফাঙ্গাস, এগুলোকে ওইভাবে বোঝা যায় না। তো এই ধরনের গুলো যারা, তারা নন ফ্লাওয়ারিং, এরা কিন্তু ফুল দেয় না। বাকি 15,000 রকমের রয়েছে যাদের থেকে ফুল পাওয়া যায়। ইন্ডিয়া অলসো, এবার ফুল পাওয়া যায় মানে শুধুমাত্র যে ফুলের গাছ এরকম নয়, জবা ফুল, গাঁদা ফুল এরকম নয়, কিছু কিছু গাছের মানে কিছু কিছু কি যে কোনো উদ্ভিদেরই ফল হওয়ার আগে একটা ফুল হয়, অধিকাংশ সেরকম 15,000টা এরকম বলা হচ্ছে। ইন্ডিয়া অলসো হ্যাভ অ্যাপ্রক্সিমেটলি 90,000 স্পিসিস অফ অ্যানিমেল। 90,000 স্পিসিস অফ অ্যানিমেল। আমরা কি দেখি চারিদিকে, সেই কুকুর, বিড়াল ইত্যাদি তো দেখি, এইরকম টোটাল 90,000 রকমের স্পিসিস অফ অ্যানিমেল আমরা ভারতে দেখতে পাই অ্যাপ্রক্সিমেটলি। তাও মানে পুরোপুরি সঠিক মানে এক্সাক্ট না, এখনো নতুন নতুন স্পিসিস, তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে পড়ো, নতুন নতুন স্পিসিস আবিষ্কার হওয়া চলছে। অ্যাজ ওয়েল অ্যাজ রিচ ভ্যারাইটি অফ fish in its fresh and marine water। এছাড়াও মাছ রয়েছে, জলজ প্রাণী রয়েছে, সেটারও অনেক ডাইভার্সিটি আমাদের দেশে দেখতে পাওয়া যায়। Natural vegetation refers to a plant community which has grown naturally without human aid and has been left undisturbed by human for a long time। একটু আগে আমি বললাম যে ন্যাচারাল ভেজিটেশন কাকে বলা হয়। ন্যাচারাল ভেজিটেশন সেটাকেই বলবো যে সমস্ত উদ্ভিদগুলো এমনি জন্মেছে, সেটাকে কোনো অর্থনৈতিক কারণে বা কারোর শখের কারণে সেটাকে জন্মানো হয়নি। আমার পাশে একটা নারকল গাছ রয়েছে, আমার পাশে ফাঁকা পড়ে থাকা জমিতে, সেটা ন্যাচারালি হয়েছে। কিন্তু আমি যদি একটা বাড়িতে নারকল গাছের চারা এনে বসাই, সেটা ন্যাচারাল ভেজিটেশন হবে না। কিন্তু পাশের যে গাছটা রয়েছে আমার বাড়ির, সেটা একটা ন্যাচারাল ভেজিটেশনের মধ্যে পড়বে। আমার বাড়িতে একটা ফুল গাছ রয়েছে, জবা ফুল গাছ রয়েছে, আমি সেটা শখ করে পুঁতেছি, সেইটা কিন্তু ন্যাচারাল ভেজিটেশন নয়। কিন্তু পাশে বাগানে এমনি একটা কোথাও হয়ে আছে কোনো একটা জমিতে, যেটা কারোর মানে পরিত্যক্ত জমি বা যা কিছু জমি, সেইটা কিন্তু ন্যাচারাল ভেজিটেশন। ইভেন যে চাষিরা চাষ করে, ধান চাষ করছে, যখন চাষি অর্থনৈতিক কারণে সেটা চাষ করছে ধান, সেটা কিন্তু ন্যাচারাল ভেজিটেশন নয়। কিন্তু এমনি কোথাও একটা ধান গাছ হয়ে আছে, হতেই পারে কোথাও ধান গাছ এমনি একটা পরিত্যক্ত জমিতে বা কোনো একটা জমিতে পড়ে হয়ে আছে, সেটা কিন্তু ন্যাচারাল ভেজিটেশন। তো এই তফাৎটা এখানে বলা হচ্ছে। দিস ইজ টার্মড অ্যাজ ভার্জিন ভেজিটেশন। এটাকে ভার্জিন ভেজিটেশনও বলা হয়। দাস cultivated crops and fruits, orchids from part of vegetation but not the natural vegetation। যেটা একটু আগে বললাম যে ফ্রুট, ফলের গাছ, অর্কিড বা এই ধরনের যেগুলো ক্রপ, যেগুলোকে চাষ করা হয়, সেগুলো ভেজিটেশন বলা হবে, সেগুলোকে ভেজিটেশন বলা হবে। ভেজিটেশনের বাংলা হচ্ছে ভেজিটেশনের বাংলা এক্স্যাক্টলি কি হতে পারে, বাংলায় উদ্ভিদ, গাছপালা বলতে পারি। তো সেগুলোকে আমরা গাছপালা বলতে পারি, কিন্তু ন্যাচারাল ভেজিটেশন নয়। ডু ইউ নো দ্য ভার্জিন ভেজিটেশন হুইচ আর পিওরলি ইন্ডিয়ান আর নোন অ্যাজ endemic or indigenous species, but those
which have come from outside India are termed as exotic plant। এটা ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো কিছু উদ্ভিদ রয়েছে যেগুলো কোনোদিনই আমাদের দেশে উৎপন্ন হতো না, সেগুলোকে কোনো না কোনো সময় কেউ না কেউ বাইরে থেকে নিয়ে এসেছে। উদাহরণস্বরূপ আমরা কি বলতে পারি? উদাহরণস্বরূপ আমরা বলতে পারি তামাক, তামাক, চা। এইগুলো না আমাদের দেশের প্রাচীন কাল থেকে হয় না, কোনো একটা সময় কেউ এসে ভারতে এগুলোর প্রচলন শুরু করেছে। তো সেই ধরনের গুলোকে এক্সোটিক প্ল্যান্ট বলা হয়, ঠিক আছে? এক্সোটিক প্ল্যান্ট, এবং এক্সোটিকের বাংলাই হচ্ছে বহিরাগত, যেটাকে বাইরে থেকে আনা হয়েছে। আর যেগুলো এখানকারই ফসল, ইভেন নারকোল, নারকেল, নারকেল ঠিক নয়, নারকেল আমাদের এখানে হতো, কিন্তু আজকে আমরা যে নারকেল বা ডাব যেগুলো দেখি সেইগুলো উন্নত মানের যে নারকেল, সেগুলো অ্যাকচুয়ালি আমাদের দেশের নয়, সেগুলো এক্সোটিক, বাইরে থেকে আনা হয়েছে। পর্তুগিজরা তামাক এনেছিল এইরকম। তো এন্ডেমিক যেটা যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমাদের এখানকারই, বহুদিন থেকে, প্রাচীন কাল থেকে এখানেই হতো এইরকম। এরকম তোমরা অনেক উদাহরণ নিজেরাই বলতে পারবে, খুব সহজ ব্যাপার। দ্য টার্ম ফ্লোরা ইজ ইউজ টু ডিনোট প্ল্যান্টস অফ a particular region or period। এই যে এটা যে কতবার পরীক্ষাতে, কোন কোন পরীক্ষাতে কোশ্চেন এসছে তার ঠিক নেই। কোনো সময় এটাকে তুমি সায়েন্স, লাইফ সায়েন্সের মধ্যেও রাখতে পারো, আর এটাকে জিওগ্রাফির মধ্যেও রাখা যেতে পারে। তো তোমরা যদি পুরো জিওগ্রাফি, সরি, এনসিইআরটি 9 থেকে 12 অব্দি কমপ্লিট করো, দেখবে তোমাদের কত মনে হবে যে আরে এই কোশ্চেন গুলো তো আমরা প্রিভিয়াস ইয়ারে দেখেছি, অনেক কোশ্চেন তো আমরা জানতাম না, বা অনেক কোশ্চেন আমরা জানতাম, মুখস্থ করেছি, কিন্তু এখানে থেকেই যা আসবে সমস্ত কিছু এখান থেকেই আসবে। যেমন ফ্লোরা, ফ্লোরা কাকে বলা হবে? ফ্লোরা হচ্ছে প্ল্যান্টস অফ এ পার্টিকুলার রিজিয়ন, অর্থাৎ কোনো একটা জায়গাকার উদ্ভিদকে আমরা বলবো ফ্লোরা। আমাদের ভারতে যে ধরনের উদ্ভিদগুলো জন্মায় সেইগুলোকে আমরা বলবো কি? এগুলো হচ্ছে আমাদের এখানকার ফ্লোরা। আর ফনা ব্যাপারটা কি? ফনা হচ্ছে অ্যানিমেলস, দ্য স্পিসিস অফ অ্যানিমেলস, যেগুলো পার্টিকুলার এখানেই পাওয়া যায়, সেগুলোকে ফনা বলা হবে। তো এইরকম ভাগ করা যায়। দিস হিউজ ডাইভার্সিটি ইন ফনা অ্যান্ড ফ্লোরা, ফ্লোরা অ্যান্ড ফনা কিংডম ইজ ডিউ টু দ্য ফলোইং ফ্যাক্টর। কি কি ফ্যাক্টরে এইরকম এত ডাইভার্সিটি, এত মানে ডাইভার্সিটির বাংলা হচ্ছে বৈচিত্র্য, এত বৈচিত্র্য দেখা যায় কেন? তার পিছনে কিছু কারণ রয়েছে। ফার্স্ট কারণ হচ্ছে ল্যান্ড। ল্যান্ড এফেক্টস দ্য ন্যাচারাল ভেজিটেশন ডাইরেক্টলি অ্যান্ড ইনডাইরেক্টলি। কিভাবে? ডু ইউ এক্সপেক্ট দ্য সেম টাইপ অফ ভেজিটেশন ইন মাউন্টেন্স, প্ল্যাটু অ্যান্ড প্লেন এরিয়াস অর ইন ড্রাই অ্যান্ড ওয়েট রিজিয়ন? একদমই নয়। ল্যান্ড কিভাবে আমাদের বনভূমি, স্বাভাবিক উদ্ভিদকে প্রভাবিত করে? দেখো, ল্যান্ড যেরকম হবে তার হাইট ইত্যাদির উপর নির্ভর করবে সেখানে কি ধরনের উদ্ভিদ জন্মাবে। পাহাড়ে এক ধরনের উদ্ভিদ জন্মায়, মালভূমি অঞ্চলে এক ধরনের উদ্ভিদ জন্মায়, সমভূমি অঞ্চলে এক ধরনের উদ্ভিদ জন্মায়। তো এইটার যে ডাইভার্সিটি, সেটা ল্যান্ডের জন্য হচ্ছে। দ্য নেচার অফ ল্যান্ড ইনফ্লুয়েন্স দ্য টাইপ অফ ভেজিটেশন। দ্য ফার্টাইল লেভেল ইজ জেনারেলি ডিভোটেড টু এগ্রিকালচার। স্বাভাবিকভাবে যে ল্যান্ডটা হচ্ছে একটু উর্বর, সেখানে আমরা এগ্রিকালচার বেশি করব, কৃষিকাজ সেখানে বেশি করব। দ্য আনডিউলেটিং অ্যান্ড রাফ টেরিটরিজ আর এরিয়াস ওয়্যার গ্রাসল্যান্ড অ্যান্ড উডল্যান্ডস ডেভেলপ অ্যান্ড give shelter to a variety of wildlife। যেখানে একটু রাফ রিজিয়ন, একটু মানে কঠিন জায়গা, সেইখানে আমরা বেসিক্যালি কি দেখবো? গ্রাসল্যান্ড, তৃণভূমি বেশি দেখবো। এবং তৃণভূমিতে সব থেকে বেশি বা পাওয়া যায়, সব থেকে বেশি প্রজাতির বিভিন্ন জন্তু জানোয়ার বা কীট পতঙ্গ পাওয়া যায়। ইভেন উডল্যান্ড মানে হচ্ছে বনভূমি, সেই রকম জায়গাতেই বনভূমি হয়, বনভূমি সেইভাবে তৈরি হয়। সয়েল কি বলা হচ্ছে? দ্য সয়েলস আর ভেরি অলসো ভেরি ওভার স্পেস। দেখো এগুলো সহজ, তোমরা এমনি বলতে পারবে। সয়েল, কোনো একটা জায়গাকার মাটি, সেখানে কি ধরনের বনভূমি জন্মাবে তার উপর নির্ভর করছে। যেমন বলা হচ্ছে স্যান্ডি সয়েল, যদি এখানে কোথাও বালি যুক্ত মাটি থাকে, সেখানে স্বাভাবিকভাবে খুব ভালো উদ্ভিদ জন্মাবে না। সেখানে যে এগুলো হবে, সেখানে যে উদ্ভিদগুলো হবে সেগুলো ক্যাকটাস বা থর্নি টাইপের হবে, অর্থাৎ কাঁটা যুক্ত হবে। কেন হবে? কারণ স্যান্ডি অঞ্চলে মাটিতে, ভূমিতে জল বেশি থাকে না, তার ফলে যে উদ্ভিদগুলো এখানে জন্মায়, সেই উদ্ভিদগুলোকে সার্ভাইভ করার জন্য তাদের জলকে
ধরে রাখতে হবে, যত কম জল তারা ইউজ করতে পারে তত বেশি তাদের পক্ষে মঙ্গল, তারা বেঁচে থাকবে। তো সেই জন্য এই গাছগুলো কি করে, পাতা রাখে না, পাতার বদলে পাতাগুলো এখানে চেঞ্জ হয়ে কাঁটাতে পরিণত হয়ে যায়। এবং তাছাড়াও এই গাছগুলোর গায়ে একটা মোম টাইপের জিনিস দেখা যায়। এর ফলে কি হচ্ছে, পাতা থাকলে কি হয়, বাষ্পমোচন হয়, পাতাতে যে পত্ররন্ধ্র রয়েছে তার মাধ্যমে প্রতিনিয়ত বাষ্পমোচন হয়। এবার যদি এত বাষ্পমোচন হয় তাহলে এই গাছগুলো বাঁচতেই পারবে না। আবার যদি এই মোম দিয়ে ঢাকার, মোম জাতীয় জিনিস দিয়ে ঢাকার কারণও সেম, যাতে বাষ্পমোচন কম হয়। তো এই জন্য এখানে কাঁটাযুক্ত গুল্ম, ক্যাকটাস জাতীয় উদ্ভিদ দেখা যায়। হোয়াইল ওয়েট মার্সি ডেল্টাইক সয়েল সাপোর্ট ম্যানগ্রোভ অ্যান্ড ডেল্টাইক ভেজিটেশন। অন্যদিকে আমরা যদি একটু উপকূল অঞ্চলের দিকে দেখি, সেখানে একটু যদি একটু কাদা অঞ্চল, যেখানে কাদার পরিমাণ বেশি, লবণের পরিমাণ বেশি, সেইখানে আমরা দেখব কি যে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের জন্ম সেখানে দেখা যায়। কেন দেখা যায়, কারণ সেখানের যে উদ্ভিদগুলো তাদেরকে ওই কাদা নরম জায়গা, সেখানে নিজেদেরকে সার্ভাইভ করতে হবে, ধরে রাখতে হবে। তার ফলে তারা ঠেসমূল তৈরি করে যাতে গাছগুলো পড়ে না যায়, বা শ্বাসমূল তৈরি করতে হবে, কারণ লবণাক্ত ভূমিতে অক্সিজেন ঢুকবে না ভেতরে, তো সেই জন্য তাদেরকে শ্বাসমূল বার করে দিতে হয়। তাই এইরকম দ্য হিল স্লোপস উইথ সাম ডেপথ অফ সয়েল হ্যাভ কনিক্যাল ট্রিজ। যদি আমরা পাহাড়ি অঞ্চলে দেখি তাহলে দেখবো কি এরকম শঙ্কু আকৃতির গাছ দেখবো, ঠিক আছে। শঙ্কু আকৃতির গাছ হওয়ার কারণ কি, কারণ পাহাড়ে কি হয়, বরফ পড়বে। এবার বরফ যদি এই গাছগুলোর উপর জমে থাকে তাহলে কি হবে, গাছগুলো তাদের স্বাভাবিক কাজকর্ম করতে পারবে না, নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে না, গাছেরও তো সেটা দরকার হয়। তো সেই জন্য এরকম টাইপের করে, ওর উপর যাতে বরফ না জমে থাকে, বরফগুলো ঝরে পড়তে পারে সেই কারণে। এবার ক্লাইমেটও খুব বেশিভাবে নির্ভর করে, এফেক্ট করে। টেম্পারেচার, যেমন কিভাবে তাপমাত্রা, দ্য ক্যারেক্টার অ্যান্ড দ্য এক্সটেন্ট অফ ভেজিটেশন আর মেনলি ডিটারমাইন্ড বাই দ্য টেম্পারেচার অ্যালং উইথ হিউমিডিটি ইন দ্য এয়ার, পারসেপশন অ্যান্ড সয়েল। তো টেম্পারেচার খুব বড়ভাবে নির্ভর করে। যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেখানে, এখানে সিম্পলি অনেক কিছু লেখা রয়েছে, আমি যেটা বলছি যে ধরো যেখানে খুব বেশি বৃষ্টিপাত হবে সেখানকার গাছগুলো সারা বছর ধরে সেখানে পাতা থাকবে। কেন পাতা থাকবে, কারণ এই গাছগুলোর প্রয়োজন হয় না যে একটা সময় যখন বৃষ্টিপাত হচ্ছে না পাতাগুলো ঝরিয়ে দিই। পাতা ঝরিয়ে দেওয়ার কারণ কি, যে যে উদ্ভিদগুলো পাতা ঝরিয়ে দেয় শীতকালে, মূলত দেখবে অনেক উদ্ভিদের পাতা ঝরে যায়, এর পিছনে কারণ কি, শীতকালে বৃষ্টিপাত হয় না, তখন যাতে গাছগুলোর বাষ্পমোচনের পরিমাণ কম হয়, সেই জন্য এই নির্দিষ্ট সময় এই গাছগুলো কি করে, পাতা ঝরিয়ে দেয়। এই ধরনের যে উদ্ভিদ সেগুলোকে আমরা কি বলি, আমরা এগুলোকে পর্ণমোচী উদ্ভিদ বলি, পর্ণমোচী। ঠিক আছে। তো এই পর্ণমোচী উদ্ভিদের কারণ কি, কারণ যে জায়গাতে শীতকালে বৃষ্টিপাত হয় না সেখানে এই ধরনের উদ্ভিদ হবে, বা একটা বছরের নির্দিষ্ট সময় বৃষ্টিপাত হয় না সেখানে হবে। এবার যেখানে সারা বছর বৃষ্টিপাত হচ্ছে সেখানে গাছগুলোর এরকম করার প্রয়োজন হবে না। তো সেই কারণে সেইখানে চিরহরিৎ জাতীয় বনভূমি দেখা যায়। চিরহরিৎ মানে হচ্ছে এমন উদ্ভিদ যেটা সারা বছর ধরে সবুজ থাকবে। তো টেম্পারেচার এইভাবে নির্ভর করে, বেশি এইভাবে নির্ভর করে। এখানে দেখা একটা টেবিল দেওয়া হয়েছে, টেম্পারেচার ক্যারেক্টারাইজ অফ ভেজিটেশন জোন। এবার এখানে বলা হচ্ছে দেখো ট্রপিক্যাল ভেজিটেশন হচ্ছে ট্রপিক্যাল, ট্রপিক্যাল মানে হচ্ছে ক্রান্তীয়, ক্রান্তীয় বনভূমি কোথায় দেখা যাবে, যেখানে টেম্পারেচার 24 ডিগ্রির বেশি থাকবে অ্যাভারেজ টেম্পারেচার, এবং মানে সরি, এটা বলা হচ্ছে অ্যাভারেজ টেম্পারেচার ইন ডিগ্রি সেন্টিগ্রেড মিন অ্যানুয়াল। আচ্ছা, এটা হচ্ছে 24 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যানুয়াল অ্যাভারেজ টেম্পারেচার থাকবে, এবং মিন টেম্পারেচার ইন জানুয়ারি, যেখানে জানুয়ারি মাসে টেম্পারেচার 18 ডিগ্রি বা এরকম জায়গাতে চলে আসবে, সেই জায়গাতে এরকম হবে। ঠিক আছে। এখানে ফরেস্ট খুব বেশি দেখা যাবে না, এরকম নয় যে একদমই দেখা যাবে না, নো, আচ্ছা নো ফরেস্ট বলা হচ্ছে ট্রপিক্যাল অঞ্চলে। ট্রপিক্যাল অঞ্চলে কোনো ফরেস্ট দেখা যায় না, যেখানে অ্যাবাভ 24 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকে। ফরেস্ট এবং ন্যাচারাল ভেজিটেশনের মধ্যে একটু তফাৎ রয়েছে। ন্যাচারাল ভেজিটেশন, আমার বাড়ির পাশে একটা নিম গাছ রয়েছে, আম গাছ রয়েছে, জাম গাছ রয়েছে, এরকম জিনিস, কিন্তু আমার বাড়ির পাশে সুন্দরবন নেই, মানে আমি সুন্দরবনের মধ্যে বাস করছি না, সুন্দরবন একটা ফরেস্ট, কিন্তু যে পাশে আমজাম গাছ 2, 4, 5টা দেখা যাচ্ছে, বিশেষত যেখানে খুব শহর অঞ্চল, যেখানে মানুষের বসবাস বেশি, সেখানে ন্যাচারাল ভেজিটেশন এরকম টাইপেরই হয়, 1, 2, 4টে গাছ এরকম। তো ট্রপিক্যাল অঞ্চলে এরকম নো ফরেস্ট। সাব ট্রপিক্যাল অঞ্চলে ফরেস্ট রেয়ার হয়। টেম্পারেট অঞ্চলে ফরেস্ট, সাম স্নো
ফরেস্ট টেম্পারেট হচ্ছে যেখানে খুব বেশি ঠান্ডা পড়ে যাবে, 7 থেকে 17 ডিগ্রি সেন্টিগ্রেড অ্যাভারেজ, এবং শীতকালে মানে জানুয়ারিতে -1 বা -10ও নেমে যেতে পারে, সেই রকম জায়গাতে ফরেস্ট টেম্পারেট জাতীয় ফরেস্ট দেখা যায়। আর অ্যালপাইন ফরেস্ট কোথায় দেখা যাবে, যেখানে মোটামুটি 7 ডিগ্রি নিচে চলে যাবে, আরো নিচে। দেখো আমরা যদি পাহাড়ি অঞ্চলে দেখি, দু ধরনের আমরা দেখতে পাবো বনভূমি, একটা হচ্ছে মানে স্বাভাবিক উদ্ভিদ দেখতে পাবো, একটা হচ্ছে টেম্পারেট টাইপ আর একটা হচ্ছে অ্যালপাইন টাইপ। টেম্পারেট টাইপ হচ্ছে সেইখানে দেখবো যেখানে ঠান্ডা কম থাকে, কিন্তু এতটাও কমে যায় না যে সেখানে বরফ প্রচুর পরিমাণে পড়ে, সেরাম নয়। 7 থেকে 17 ডিগ্রি অ্যাভারেজ টেম্পারেচার থাকবে, -1 টু -10 এরকম কিছু কিছু জায়গাতে দেখা যেতে পারে টেম্পারেট। কিন্তু অ্যালপাইন দেখা যাবে যেখানে টেম্পারেচার অ্যাভারেজ টেম্পারেচারই 7 ডিগ্রি বা তার নিচে থাকবে। বুঝতে পারছো, সেটা শীতকালে নয়, সারা বছর অ্যাভারেজ টেম্পারেচার। আর জানুয়ারি মাসে সেখানে টেম্পারেচার -1 কি অনেকটাই নিচে নেমে যায়, প্রচুর নিচে নেমে যায় এবং প্রচুর বরফ পড়ে, সেই জায়গাতে অ্যালপাইন বনভূমি দেখা যায়। তো এক কথায় মনে রাখা যেতে পারে যে অ্যালপাইন খুব বেশি ঠান্ডা, প্রচন্ড তুষারপাত হয় সেখানে হয়, একটু অ্যাভারেজ তার থেকে একটু নিচের দিকে পাহাড়ি অঞ্চলে টেম্পারেট টাইপের। এটা কারণ কোশ্চেন করা হয় বলে এটা আমি একটু ডিসকাস করলাম। ওকে, নেক্সট হচ্ছে সানলাইটও এফেক্ট করে, পারসেপশন মানে বৃষ্টিপাতও এফেক্ট করে। এগুলো আলাদা করে খুব বেশি বোঝার নেই, আমরা বুঝতে পারছি সানলাইট কিভাবে এফেক্ট করতে পারে। সানলাইট যেখানে খুব বেশি পড়বে, ধরো নিরক্ষীয় অঞ্চলে সানলাইট যেহেতু বেশি সারা বছর লম্বভাবে কিরণ দেয়, সেখানে গাছগুলো খুব বেশি গ্রো করবে, তাড়াতাড়ি লম্বা হবে। যেখানে সানলাইট কম পড়বে সেখানে গাছগুলো খুব বেশি লম্বা হবে না। আমরা পাহাড়ি অঞ্চলে যদি দেখি, দেখবো যে মানে পাহাড়ি অঞ্চল ঠিক নয়, আমরা যদি একটু কোন জায়গায় বলবো, কর্কট ক্রান্তি রেখার একটু উপরের দিকে আমরা যে সমস্ত জায়গা রয়েছে পৃথিবীতে সেখানে দেখি, সেখানে দেখবো গাছগুলো একটু বেটে ছোট ছোট হয়। কিন্তু যত আমরা নিরক্ষীয় অঞ্চলের দিকে যাব গাছগুলো বেশি লম্বা হবে। এর কারণ হচ্ছে সেখানে ফাস্টার গ্রো হয় সানলাইট পড়ে বলে। ইভেন গ্রীষ্মকালে কোনো গাছ যদি পোতা হয়, গ্রীষ্মকালে খুব বেশি লম্বা হবে, শীতকালে খুব বেশি লম্বা হয় না। এটার কারণ হচ্ছে সানলাইট। পারসেপশন মানে হচ্ছে বৃষ্টিপাত। বৃষ্টিপাত সম্পর্কে আলাদা করে কিছু বলারই নেই, যে বৃষ্টি যেখানে বেশি হবে সেখানে স্বাভাবিকভাবে বনভূমি বেশি হবে, যেখানে বৃষ্টি কম হবে সেখানে জলের পরিমাণ কম হবে, তার ফলে সেখানে যে উদ্ভিদ হবে সেটার পরিমাণও কম হবে। গ্রাসল্যান্ড তৃণভূমি টাইপের বনভূমি এখানে দেখা যাবে। তো বৃষ্টিপাতের ওপর একটা বিশাল এফেক্ট করে, মানে বৃষ্টিপাত বিশাল বড় এফেক্ট করে যে সেখানের বনভূমি কেমন হবে। ওকে, এখানে কিছু ইম্পর্টেন্ট আছে, একটু দেখে নিই। এখানে একটা ইম্পর্টেন্ট বলা আছে, ফাইন্ড নাও দ্য হোয়াই আর দ্য ওয়েস্টার্ন স্লোপ অফ দ্য ওয়েস্টার্ন ঘাট কভার্ড উইথ থিক ফরেস্ট এন্ড নট দ্য ইস্টার্ন স্লোপ। এই যেটা কোশ্চেন রয়েছে তোমরা সহজেই এটার উত্তর দিতে পারবে, কারণ আমি এটা আগেও বুঝিয়েছি ব্যাপারটা কেন হয়। যদি না পারো তাহলে আমাকে কমেন্ট করে বলবে যে বুঝতে পারলাম না, মানে জানি না, তাহলে আমি নেক্সট ক্লাসে অবশ্যই বলে দেবো। যদি তোমরা এটার অ্যান্সার দিতে পারো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। যে পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চলের পশ্চিম ঢালে প্রচুর বনভূমি দেখা যায়, থিক ফরেস্ট দেখা যায়, যেটা পূর্ব ঘাটে বলছি, পশ্চিম ঘাট পর্বতের পূর্ব ঢালে দেখা যায় না। এর পিছনে কারণ কি, এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, হ্যাভ ইউ এভার থট অ্যাজ টু হোয়াই ফরেস্ট আর ইম্পর্টেন্ট ফর দ্য হিউম্যান বিংস? কেন তোমরা জানো ফরেস্ট কেন ইম্পর্টেন্ট? 1000টা কারণ আমরা বলে দিতে পারবো যে কেন ইম্পর্টেন্ট, কি জন্য প্রয়োজন। ফরেস্ট আর রিনিউয়েবল রিসোর্সেস এন্ড প্লে এ মেজর রোল ইন এনহ্যান্সিং দ্য কোয়ালিটি অফ এনভায়রনমেন্ট। আমাদের আজকে গ্লোবাল ওয়ার্মিং, যে সমস্ত প্রবলেম গুলো চলছে পৃথিবীতে পরিবেশ নিয়ে, সবকিছুর পেছনে মেন কারণ হচ্ছে আমরা বনভূমিকে কেটে নষ্ট করছি, সেটা সব থেকে বড় কারণ। তো এটাই এখানে বলা হচ্ছে, দে মডিফাই লোকাল ক্লাইমেট, স্থানীয় যে আবহাওয়া সেটাকে পরিবর্তন করে। কোনো একটা বনভূমি তো বাদই দিলাম, গ্রীষ্মকালে একটা গাছ রয়েছে তার নিচেটা ঠান্ডা হয়, সেখানে বসে আমরা আরাম করি, কিন্তু বাকি অঞ্চলে প্রচন্ড গরম হয়। যদি এরকম চেঞ্জ করতে পারে তাহলে একটা বনভূমি কিভাবে একটা জায়গাকার লোকাল যে ক্লাইমেট সেটাকে চেঞ্জ করতে পারে। কন্ট্রোল সয়েল ইরোশন, এটা খুব ইম্পর্টেন্ট, কোশ্চেন করা হয় যে সয়েল ইরোশন অর্থাৎ ভূমিক্ষয় রোধ করার জন্য তোমার কি করা উচিত। তার মধ্যে বিভিন্ন অপশনের সঙ্গে একটা থাকবে যে বনভূমি গাছ পোতা উচিত, সেটা সঠিক উত্তর হবে। রেগুলেট স্ট্রিম ফ্লো, মানে
স্ট্রিম ফ্লো বলতে ঝর্ণার প্রবাহ, জলের প্রবাহকে করে মেনটেন করে, সাপোর্ট এ ভ্যারাইটি অফ ইন্ডাস্ট্রিজ, বিভিন্ন ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করে, যেমন পেপার ইন্ডাস্ট্রি হোক, মধু, মোম ইত্যাদি ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইন্ডাস্ট্রি, ফার্নিচার ইন্ডাস্ট্রি সেই রকম। প্রোভাইড লাইভলিহুড ফর মেনি কমিউনিটিস অ্যান্ড অফার প্যানোরামিক অ্যান্ড সিনিক ভিউ। আমরা বিভিন্ন বনভূমিতে ঘুরতে যাই কেন, সেখানে খুব ভালো ভিউ, শুধুমাত্র ভালো ভিউ পাহাড় এবং সমুদ্রে নয়, বনভূমিতেও থাকে। দে কন্ট্রোল ওয়াইল্ড ফোর্স অ্যান্ড টেম্পারেচার অ্যান্ড কজ রেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা কারণ, যে বনভূমি থাকলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হবে বনভূমির জন্য, তো এটাও করে। দে প্রোভাইড হিউমস টু দ্য সয়েল অ্যান্ড শেল্টার টু দ্য ওয়াইল্ড লাইফ। যদি বনভূমি না থাকে, বন্য জীবগুলো যাবে কোথায়? মাঝে মাঝে আমরা শুনি যে বাঘ বেরিয়ে আসছে বাইরে। কেন এটা হয়? কারণ বনভূমি কমে যাচ্ছে, তার ফলে বনজ বিভিন্ন পশুর পরিমাণ কমে যাচ্ছে, সেই প্রাণীগুলোর খাদ্যের অভাব হচ্ছে, তার ফলে সেই প্রাণীগুলো বেরিয়ে আসছে। আমরা তো খুব বলি যে বাঘটা বেরিয়ে ক্ষতি করছে, অ্যাকচুয়ালি ক্ষতি আমরা তাদের করছি, নট তারা আমাদের করছে। তাদের যে জায়গা সেটা আমরা কমিয়ে দিচ্ছি, সেইটা হচ্ছে মেন কারণ। এছাড়া তাদের শেল্টার দেওয়া হয়, তারপরে হচ্ছে মাটিতে মানে হচ্ছে বিভিন্ন ইম্পর্টেন্ট যে জিনিসগুলো দরকার একটা মাটিকে উর্বর করার জন্য, সেইগুলো বৃদ্ধি করে। ইন্ডিয়াস ন্যাচারাল ভেজিটেশন হ্যাজ আন্ডারগোন মেনি চেঞ্জেস ডিউ টু দ্য সেভারাল ফ্যাক্টর সাচ এস দ্য গ্রোয়িং ডিম্যান্ড ফর কাল্টিভেটেড ল্যান্ড। আমাদের এখানে জমির প্রয়োজন, কারণ আমাদের এখানে জনসংখ্যা খুব বেশি। প্রথম কথা তো এত জনসংখ্যার মানুষের খাদ্য উৎপাদনের জন্য বড় জমি দরকার, তাছাড়া এত মানুষ কাজ করবে তার জন্য জমি দরকার। তো সেই জন্য আমরা বনভূমির ওপর সেটাকে কেটে সেইগুলো করি। ডেভেলপমেন্ট অফ ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনিং, এই সমস্ত কিছু কাজের জন্য আমরা জানি, পশুপালন ইত্যাদির জন্য আমরা বনভূমিকে নষ্ট করছি অ্যাকচুয়ালি, সেটা এখানে বলা হচ্ছে। অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে সেলিব্রেট বন মহোৎসব ইন ইয়ার স্কুল লোকালিটি অ্যান্ড প্ল্যান্ট এ ফিউ স্যাপলিং। এটা সবার করা উচিত জীবনে, অন্তত যখন কোনো ভালো কাজ করতে পারবে কেউ, ধরো কেউ তোমরা চাকরি পেলে বা পরীক্ষায় পাস করলে, তোমরা বিভিন্নভাবে হয়তো সেলিব্রেট করো, পার্টি ইত্যাদি করে। তার সঙ্গে একটা কাজও করতে পারবে, এগুলো অবশ্যই দরকার। তার সঙ্গে একটা কাজ অবশ্যই করতে পারো, যে এই দিন আমার একটা ভালো কাজ হয়েছে, এই দিন একটা আমি ভালো কিছু করতে পেরেছি, তার জন্য আমি একটা ছোট চারা গাছ পুঁতি। যে কোনো জায়গাতে পোঁতা যেতে পারে, নিজের বাড়িতে যদি জায়গা থাকে সেখানে, যদি বাইরে কোনো জমি থাকে সেখানে, পুকুরের ধারে, রাস্তার ধারে পুঁততেই পারি, আমরা নিজেরাই করতে পারি এরকম কিছু, তাহলে অনেক কিছু হতে পারে। The vegetation cover of India in large part is no more natural in the real sense, except in some inaccessible region like the Himalayas and hilly region of central India and the Morustoli. The vegetation is most of the areas has been modified at some places or replaced or degrade by human occupancy. এবার আমরা যে এত স্বাভাবিক উদ্ভিদ সম্পর্কে কথা বলছি, একটু ভেবে দেখলে আমরা যদি একটা কোনো শহর ধরে নিই, লেটস সে কলকাতা শহরে এমনিতেই গাছপালার পরিমাণ প্রচন্ড কমে গেছে, তার উপরেও যে সরকার যে গাছগুলো লাগাচ্ছে পথের ধারে, জানো তোমরা এরকম অ্যাক্টিভিটিস সরকার করেই থাকে, পথের ধারে গাছ লাগায়, বা কোনো পার্ক তৈরি করা হলো সেখানে গাছ লাগানো হলো, সেগুলো কি আমরা ন্যাচারাল ভেজিটেশন অ্যাকচুয়ালি বলতে পারি না। কারণ এই গাছগুলো কি আমরা পুঁতছি কোনো না কোনো উদ্দেশ্যে। হ্যাঁ, সরকার চাইছে কি পরিবেশটা ভালো থাকুক, তার জন্য পুঁতছে, তো বা কোনো সময় সরকার কেন পুঁতছে, এই জায়গাটা দেখতে সুন্দর হবে তার জন্য পুঁতছে, কিন্তু অ্যাকচুয়ালি কি সেইটাকে ন্যাচারাল ভেজিটেশন বলা হবে? আমরা প্রথমেই ডেফিনেশনে বললাম যে এমন উদ্ভিদ যেগুলো সেইখানে বহুদিন ধরে আছে, আমরা ওটা স্বাভাবিকভাবেই হচ্ছে, আমরা তার উপর কোনো হাত আমাদের নেই, সেইগুলোকে স্বাভাবিক উদ্ভিদ বলা হয়। তো বেসিক্যালি অধিকাংশ যে স্বাভাবিক উদ্ভিদ আজকের সময়, সেগুলোকে কি করা হচ্ছে, মডিফাইড করা হয়েছে, মানে সেগুলো আর স্বাভাবিক নেই। অ্যাক্টিভিটিতে বলা হচ্ছে স্টাডি দ্য বার গ্রাফ অফ 5.1, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নেম অফ দ্য স্টেট হ্যাভিং ম্যাক্সিমাম এরিয়া আন্ডার ফরেস্ট কভার। এইরকম কোশ্চেন তো মানে কি বলবো, খুব ফেভারিট কোশ্চেন এক্সামিনারদের। কোন রাজ্যে সব থেকে বেশি ফরেস্ট কভার রয়েছে, সব থেকে বেশি বনভূমি রয়েছে? নেম অফ দ্য ইউনিয়ন টেরিটরি হ্যাভিং মিনিমাম এরিয়া হ্যাভিং ফরেস্ট কভার অ্যান্ড ওয়াই। একটা ইউনিয়ন টেরিটরির নাম বলতে বলা হচ্ছে যেখানে সব থেকে কম ফরেস্ট কভার রয়েছে। ঠিক আছে, আমরা বারটা দেখছি কোথায় রয়েছে, বারটা এখানে রয়েছে, যাচ্ছি সেখানে।
এটা ইম্পর্টেন্ট। অ্যাকর্ডিং টু ইন্ডিয়া স্টেট অফ ফরেস্ট রিপোর্ট 2011, দ্য ফরেস্ট কভার ইন ইন্ডিয়া ইজ 21.5%। ফরেস্ট কভার টোটাল ভারতে কত রয়েছে? 21.5%। এখানে পুরো একটা লিস্ট দেওয়া হয়েছে। এই পাশে রয়েছে হচ্ছে পার্সেন্টেজ, 0 থেকে শুরু করে 100 অব্দি পার্সেন্টেজ দেওয়া হয়েছে, এবং এখানে রাজ্যগুলো বা ইউটির নাম দেওয়া হয়েছে। এখান থেকে দেখতে হবে সব থেকে বেশি বনভূমি পার্সেন্টেজ কোথায় রয়েছে। দেখতে পাবে এখানে, এটা হচ্ছে নাগাল্যান্ড। ওকে, এটা নাগাল্যান্ড। তার পাশেরটা হচ্ছে মিজোরাম। মিজোরামে রয়েছে কত? 90%। তো এটা সব থেকে বেশি বার দেখতে পাচ্ছি। তো পার্সেন্টেজ ওয়াইজ এই জিনিসটাতে স্টুডেন্টদের গুলিয়ে যায় যে টোটাল এরিয়াতে সব থেকে বেশি বনভূমি রয়েছে মধ্যপ্রদেশের। কারণ মধ্যপ্রদেশ বিশাল বড় একটা স্টেট, তার মধ্যে অনেক বনভূমি রয়েছে। কিন্তু এখানে আমাদের মিজোরাম স্টেটটা ছোট, কিন্তু তার 90%ই বনভূমি রয়েছে। তো যদি বলা হয় পার্সেন্টেজ ওয়াইজ সব থেকে বেশি বনভূমি কোথায় রয়েছে, তাহলে সেটা হবে মিজোরাম। যদি পার্সেন্টেজ ওয়াইজ সব থেকে বেশি বনভূমি কোথায় রয়েছে বলা হয় ইউটির ক্ষেত্রে, ইউনিয়ন টেরিটরির ক্ষেত্রে, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপে দেখো 80-র উপরে রয়েছে, ঠিক আছে, লাক্ষাদ্বীপ। ওকে, আর সব থেকে কম যদি পার্সেন্টেজ ওয়াইজ বলা হয়, দেখো পাঞ্জাব। তো এখানে কোথাও হবে, হরিয়ানা পাওয়া যাবে। হরিয়ানা সব থেকে কম, হরিয়ানা সব থেকে কম, তারপরে হচ্ছে পাঞ্জাব। ঠিক আছে, এটা মনে রাখার মতো, হরিয়ানা, পাঞ্জাব। ওকে, আমরা আজকে শুধু ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট অব্দি পড়বো। তার আগে এখানে কি ভারতে কি কি ধরনের বনভূমি পাওয়া যায় তাকে টোটাল 5টা ভাগে ভাগ করা হচ্ছে। বিভিন্ন বইতে অন্যান্য ভাগও রয়েছে, সেরকম নয়। সেটা নিয়ে গোলাবে না। মেনলি আমরা যেহেতু একটু আগে বললাম এনসিইআরটি কেই সমস্ত ফলো করা হয়, তাহলে যদি কোশ্চেন আসে তাহলে এনসিইআরটির কে তথ্যের উপর বেস করেই কোশ্চেন আসবে। টোটাল 5 ধরনের বনভূমি দেখা যায় কান্ট্রিতে। কি কি? ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট, যেটাকে বলা হয় ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য। ট্রপিক্যাল ডেসিডুয়াস ফরেস্ট, অর্থাৎ ক্রান্তীয় পর্ণমোচী। ডেসিডুয়াস শব্দের অর্থ হচ্ছে পর্ণমোচী বনভূমি। ট্রপিক্যাল থ্রোন ফরেস্ট অ্যান্ড স্কার্পস, ক্রান্তীয় কাঁটাযুক্ত গুল্ম এবং কাঁটাযুক্ত গুল্ম, এরকম টাইপের ফরেস্ট। মন্টেন ফরেস্ট, ঠিক আছে, মন্টেন মানে হচ্ছে পাহাড়ে যে সমস্ত বনভূমি দেখা যায়। আর ম্যানগ্রোভ ফরেস্ট তোমরা জানো, যেটা উপকূল অঞ্চলে দেখা যায়। ঠিক আছে, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট সম্পর্কে জানবো। দিস ফরেস্ট আর restricted to heavy rainfall area of western Ghat and the island group of Lakshadweep, Andaman and Nicobar, upper part of Assam and Tamil Nadu coast। কোথায় কোথায় পাওয়া যায় এটা ইম্পর্টেন্ট। ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট ভারতে বেশি জায়গাতে পাওয়া যায় না। যেখানে প্রচন্ড বেশি বৃষ্টিপাত হয় সেই জায়গাতেই পাওয়া যায়। ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট পার্বত্য অঞ্চলে পাওয়া যায়, এবং এছাড়াও কোথায় পাওয়া যায়? লাক্ষাদ্বীপে পাওয়া যায়, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে পাওয়া যায়, তারপর হচ্ছে আসাম এবং তামিলনাড়ু অঞ্চলে পাওয়া যায়। ওকে, এই যে সমস্ত অঞ্চলে, তামিলনাড়ুর উপকূল অঞ্চলে পাওয়া যায়। এই সমস্ত অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, সেই জন্য এই ধরনের বনভূমি দেখা যায়। দে আর বেসড ইন দ্য এরিয়াস হ্যাভিং মোর দেন 200 সেন্টিমিটার রেনফল। এখানে যে যে জায়গায় এটা গড়ে ওঠে এই বনভূমি, সেখানে 200 সেন্টিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হবে, তাহলেই সেটা হবে। দ্য ট্রিজ রিচ গ্রেট হাইট আপ টু 60 মিটার অর ইভেন অ্যাবাভ। এবং এই গাছগুলোতে কি হবে, এই সমস্ত উদ্ভিদগুলো উচ্চতাতে 60 মিটার বা তার থেকেও বেশি হবে। সিন্স দ্য রিজন ইজ ওয়ার্ম অ্যান্ড ওয়েট থ্রু আউট দ্য ইয়ার, ইট has a luxuriant variation of all countries, shrubs and creepers, giving it a multi-layered structure। মাল্টি-লেয়ার্ড স্ট্রাকচার এখানে দেখা যায়। মাল্টি-লেয়ার্ড মানে এখানে এমন একটা বনভূমি, এটা এখানে জলের অভাব হয় না, যেহেতু প্রচুর বৃষ্টিপাত হয়, সেই জন্য বিভিন্ন ধরনের গাছ দেখা যায়। কিছু গাছ প্রচন্ড উঁচু, যেরকম বললাম 60 মিটার বা তার ওপরে চলে যায়, এরকমও রয়েছে। আবার মিডিয়াম টাইপেরও গাছ রয়েছে, আবার নিচে গুল্ম জাতীয় গাছ, লতা পাতা ইত্যাদিও দেখা যায়। সমস্ত ধরনের এখানে দেখা যাবে। তো এইটাই এখানে বলা হচ্ছে। এবং এখানে কি হচ্ছে, যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই জন্য এই গাছগুলোকে পাতা ঝরিয়ে দিতে হচ্ছে না, বাষ্প মোচন রোধ করার জন্য। তো তাই জন্য এখানে সমস্ত বছর, সারা বছরই পাতা থাকে, ঝরে পড়ে না। ওকে, as such this forest appear green all the year round। এবং যেহেতু পাতা ঝরে পড়ে না সারা বছর, এখানের যে গাছগুলো সেগুলোর পাতা সবুজ রঙের হয়, তাই জন্য এভারগ্রিন বলা হয়। চির সবুজ ফরেস্ট, চির সবুজ বনভূমি। কোন জায়গায় দেখা যায়, এখানে তোমরা দেখতে পাবে ডিপ সবুজ দিয়ে দেখানো হচ্ছে। যেরকম বলা হলো, পশ্চিমঘাট অঞ্চলে দেখা যাবে, তামিলনাড়ুর উপকূল অঞ্চলে দেখা যাবে, এখানে এখানে একটু একটু জায়গাতে দেখা যায়।
কোন জায়গাটাতে, যেটা হচ্ছে নর্থ ইস্টে আর পশ্চিমবঙ্গের কিছুটা অংশে এরকম জায়গাতে দেখা যায়। ঠিক আছে, পশ্চিমবঙ্গটাকে বাদই দিতে পারো, উড়িষ্যা উপকূল এগুলোকে বাদ দিতে পারো, এখানে খুব বেশি দেখা যায় না, মেনলি এখানে দেখা যায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখা যায়, লাক্ষাদ্বীপে দেখা যায়। ওকে, some of the commercially improved trees of the this forest are ebony, মেহগিনি, রোজউড, রাবার, সিনকোনা। এখানের যে গাছগুলো হয় এই গাছগুলোর কাণ্ড খুব শক্ত হয়, প্রচন্ড কঠিন হয়, ঠিক আছে, খুব শক্ত হয়। যেমন কি কি গাছ এখানে পাওয়া যায়, এবনি গাছ পাওয়া যায়, মেহগিনি গাছ পাওয়া যায়, রোজ উড পাওয়া যায়, আয়রন উড বলে একটা গাছই রয়েছে, যে আয়রন উড মানে লোহার মতো শক্ত, সেই রকম হিসেবে নাম দেওয়া হয়েছে সম্ভবত। রাবার গাছ পাওয়া যায়, সিনকোনা গাছ পাওয়া যায়। দ্য কমন অ্যানিমেল ফাউন্ড ইন দিস ফরেস্ট আর এলিফ্যান্ট। এখানে যে যে প্রাণী দেখা যায় সেগুলো হচ্ছে এলিফ্যান্ট, মাঙ্কি, লেমুর অ্যান্ড ডিয়ার। এরকম এইগুলো আমরা না, এরকম টাইপের হাতি ফাতি এই সমস্ত দেখা যায়। ওয়ান হর্ন রাইনোসার ফাউন্ড ইন দ্য জঙ্গলস অফ আসাম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল। আমরা এটা জানি যে পশ্চিমবঙ্গ এবং আসামের বনভূমিতে কি পাওয়া যায়, এক সিংহযুক্ত মানে এক সিংযুক্ত গন্ডার পাওয়া যায়। Beside these animals, plenty of birds, bats, sloth এইরকম টাইপের যে সমস্ত পশু সেইগুলোও দেখতে পাওয়া যায়। এরকম বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন ধরনের বাদুড় জাতীয় প্রাণী ইত্যাদি এখানে দেখা যায়। এই অবধি আজকে থাকছে, নেক্সট দিন বাকি যে বনভূমিগুলো আছে সেইগুলোকে কভার করব। আশা করছি তোমরা এই জায়গাটা বুঝতে পারলে। যে কোশ্চেনটা দিলাম সেটা অবশ্যই তোমরা লিখবে কমেন্টে, আশা করছি। এবং সাথে সাথে যদি কোনো বিষয়ে অসুবিধা এই অবধি যদি কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি সোশ্যাল মিডিয়া লিঙ্কগুলো আমার ফলো না করে থাকো, অবশ্যই তোমরা জিকে একাডেমির টেলিগ্রাম চ্যানেলটা ফলো করে নাও, কারণ এখানে আমি ক্লাস যখনই আপলোড করব এখানে নোটিফিকেশন পেয়ে যাবে। তো এটা ইম্পর্টেন্ট। দ্য জিকে একাডেমির নাম নিচে ডেসক্রিপশনে লিঙ্কও পেয়ে যাবে, সেখান থেকে ফলো করে নিও। এছাড়া ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা জয়েন হতে পারো আরো আপডেট পাওয়ার জন্য। ওকে, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। এই ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও।